নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের অষ্টাদশ পর্ব। সেই যে মালতী শুয়ে থাকলো আর উঠল না। দিন তিনেক বাদে কিছুটা যেন হুঁশ ফিরেছে, চোখ মেলে তাকিয়েছে। কি যেন বলতে গিয়ে ঠোঁট কেঁপে উঠছে, বলতে পারছে না। আঁচল দিয়ে মালতী নিজের মুখ ঢেকে রেখেছে। যত জোটন মুখ থেকে আঁচল টেনে কথা বলতে চেয়েছে, তত মালতী মুখের আঁচল তুলে দিয়ে কেমন শক্ত হয়ে পড়ে থাকছে। মালতীর হুঁশ ফিরলে এই যে জোটন, যার যৌবন নেই শরীরে, যে পীরের দরগায় এসে গেছে এবং যার স্বভাব ছিল পান সুপারি অথবা সামান্য খুদ করার জন্য মালতীর বাড়ি ধান ভেনে দেওয়া, চিড়ে কুটে দেওয়া, সেই জোটনকে দেখে প্রথম মালতীর যেন হাতে আকাশ পাবার মতো অবস্থা। তার উপর কি মনে হতেই মালতী সব ভবিতব্য ভেবে শক্ত হয়ে গেল এবং এখন মনে হচ্ছে জোটন ওর বড় শত্রু। বনবাদারে সে কোথায় যে পড়েছিল মনে করতে পারছে না, কিভাবে এখানে এলো তাও মনে করতে পারছে না। কেবল মনে পড়ছে সে হোগলার বনে ঢুকে লুকিয়েছিল। তারপর তিন জীব, মনুষ্যকুলের যেন তারা কেউ নয়, তাদের দেখে সে সংজ্ঞা হারিয়েছিল। তারপর এখানে, এবং এটা জোটনের কাজ। সে আস্তানা সাহেবের দরগায় এখন, তাকে ওরা বনবাদারে ফেলে চলে গেছে। এই জোটন ওর এত বড় শত্রুতা কেন করল? বনবাদারে পড়ে থেকে একসময় মরে গেলে অন্তত এ পোড়া মুখ আর দেখাতে হতো না কাউকে। সে জোটনের কথায় সেজন্য কোনো উত্তর দিচ্ছে না। ফকির সাহেব দুধ এনে গাছতলায় বসে আছেন। এই দুধটুকু এখন গরম করে খেতে হবে। মালতীকে স্নান করতে হবে। মালতী হিন্দু বিধবা যুবতী। ভিজা কাপড়ে দুধটুকু গরম করে খেতে হবে। এই মাচান এবং ছই সব কিছুতেই এক অপবিত্র ভাব। মালতী জেগে গেলেই টের পাবে। জোটন ডাকল, ওঠ মালতী। তারপর সে বলতে চাইল, যেন উঠে স্নান করে আসে মালতী। কাঠ, নতুন সরা, দুধ সব ঠিক আছে, যেন গরম করে মালতী দুধটুকু খেয়ে নেয়। দুধটুকু গরম করে দিতে জোটন সাহস পাচ্ছিল না, কারণ হিন্দু বিধবার আচার নিয়ম অনেক। জোটন সব ঠিক করে রেখেছে, কাঠ, উনুন, নতুন পাতিল সব। যেন বলার ইচ্ছা, এই যে মেয়ে, তুমি এতকাল যৌবন বাইন্দা রাখছো, স্বপ্ন দেখছো, স্বামীর মুখ দেখা মামদোবাজি খেলা খেলছো, আর এখন কিনা কিছু জানো না। অর্থাৎ যেন বলার ইচ্ছা, কি আছে আর যা হইবার হইছে, এটা তো আর হাড়ি পাতিল না, এটা তো সোনার অঙ্গ, শুইয়া দিলে জাত যায় না। কার জাত, তোমার না মানুষের? জোটন নানাভাবে মালতীকে বুঝ প্রবোধ দিচ্ছিল। ওঠ মালতী, ওইটা খা, দুধ গরম কইরা খা। মালতী উঠল না, শক্ত হয়ে পড়ে থাকল। জোটন ফকির সাহেবকে বলল, কি করণ যায়? কি করতে কন? নরেন দাসরে একটা খবর দিতে হয়। তবে দেন। আমি দিমু কি কইরা? আমি একলা যাইতে পারি? জোটন ক্ষোভের গলায় বলল, এই যে কইলেন পানিতে নাও ভাসাইলে আপনি লগি বাইবেন, দুর্গা ঠাকুর দেখতে যাইবেন কইলেন। তামাশা রাখেন, কি করবেন কন? আমি কি কমু? যা মনে লয় করেন। বলে জোটন বিরক্ত মুখে ছোঁয়ের নিচে ঢুকে বলল, ওঠ মালতী, লক্ষ্মী আমার সোনা, দুধ গরম কইরা খা, তারপরে ল তরে দিয়া আসি। মালতী এবার বিস্ময়ের চোখে তাকালো। তরে দিয়া আমু। মালতী ধরপড় করে উঠে বসল। আমি আর ফকির সাহেব তল লাগে যামু। মালতী দু হাতে মুখ ঢেকে বসে থাকল। এ পোড়া মুখ নিয়ে সে যাবে কি করে? সে ভিতরে ভিতরে হাহাকারে ডুবে যাচ্ছিল। না না, আমি কোথায় যাব? কার কাছে যাব? আমি যেদিকে দু চোখ যায় চলে যাব জোটন, আমি জলে ডুবে মরে যাব। কি হয়েছে তোর? কিছু হয় নাই। এই প্রথম কথা বলল মালতী। আমি কই যামু? ফকির সাহেব এবার গাছতলা থেকে এলেন। যাইবেন না তো খাইবেন কি? আমি ফকির মানুষ, গাছপাতা খাইয়া বাঁচি, আপনারে কোনখান থাইকা দুধ ঘি আইনা খাওয়ামু? মালতী এই মানুষের মুখ দেখে ভয়ে ফের বিবর্ণ হয়ে গেল।
পাকা দাড়ি থেকে এখন জল টপ টপ করে পড়ছে। ভিজা গামছা পরে বসে আছেন, হাতে গলায় বড় বড় পাথরের মালা। রসুন গোটার তেলে কাজল, সেই কাজলে সুরমা টেনেছেন ফকির সাহেব। জোটন ছোয়ের ভিতর বসে হাসছিল। ফকির সাহেব তেড়ে আসার মতো মাচানের কাছে উঠে এলেন, বললেন, ওঠেন কইতাছি, ওঠেন, শান করেন, দুধ গরম কইরা খান। বুড়া মানুষ আমি, পানি ভাইঙা সাঁতার কাইটটা দুধ লইয়া আইছি, তাই নাকুন খাইবেন না? মালতী নড়ল না। ফকির সাহেব এবার চোখ গরম করে, চোখ লাল করে ভয় দেখালেন মালতীকে। খাইবেন না আপনি? আপনি 14 গুষ্টি খাইব বলে ফকির সাহেব আস্ত একটা কাঠ এনে বললেন, ওঠেন, আমি কিন্তু পাগল মানুষ, এখনে স্নান কইরা দুধ গরম কইরা না খাইলে আগুন লাগাইয়া দিমু। জোটন ফকির সাহেবের কথায় সায় দিল। আলো ওঠ, তুই পাগল খেইপা গেলে রক্ষা নাই, তুই না খাইলে সব ফিরা পাবি, পাইলে আমি তরে খাইতে কইতাম না, ওঠ। ফকির সাহেব বললেন, কার অঙ্গ? অঙ্গ আপনের। সোনার অঙ্গে কালি লাগলে ধুইয়া ফেলান। সোনার অঙ্গে কালি কতক্ষণ লাইগা থাকে? ঠাইরেন, গাঙের পানিতে কত কিছু ভাইসা যায়, কিন্তু ঠাইরেন, মা জননীর কি কিছু হয়? যেন ফকির সাহেবের বলার ইচ্ছা, মা গো জননী, নদীতে এঁটো থাকে না, বরফে এঁটো থাকে না। মা গো জননী, আপনারা নিজের জলে নিজে ধুয়ে যান। তবু মালতী উঠল না, ছোঁয়ের নিচে নেমে এলো না, মাথা গুঁজে এক কোনায় বসে থাকল। জোটন ফকির সাহেবকে বলল, কি করবেন, চোখ মুখ কই গেছে গিয়া, কদিন না খাইয়া আসে কে জানে, কিছু তো কয় না। ফকির সাহেব বললেন, যাই একবার, পানি ভাইঙ্গা যাই, বড় মিয়ার কোষা নাওটা আনতে পারি কিনা দেখি, তারপর চলেন আল্লাহর নামে তরি ভাসাই। 1 ক্রোশ পথ সাঁতার কাটলে, ডাঙায় হাঁটলে সেই 2-4 ঘর বসতি। পথে যেতে যেতে একবার বমি করলেন ফকির সাহেব। এই বর্ষা এলে বড় অনটন ফকির সাহেবের। 2 ছাগল, তার দুধ আর শাপলা শালুক, এখন জল সাঁতরে মুশকিল আসান নিয়ে যেতে পারেন না, যা কিছু পান ইন্তেকালের সময়। শাপলা শালুক খেয়ে পেট কেমন ভার হয়ে আছে। কোষা নৌকা নিয়ে আস্তে আস্তে বেলা হয়ে গেল। ফকির সাহেব কিছু খেলেন না। জোটন 1 বদনা পানি ঢকঢক করে খেল, দুধটুকু সঙ্গে নিল, সরা এবং কাঠ সব তুলে নিল পাটাতনে, একটা মাটির উনুন পর্যন্ত। সব ঠিক করে ফকির সাহেব বললেন, ঠাইরেন, মা জননী, ওঠেন আইসা। ছাগল দুটোকে এনে মাচানের নিচে বেঁধে দরজা বন্ধ করে দিলেন। এবার কিন্তু জোটন মালতীকে তুলতে গিয়ে দেখল উঠতে পারছে না মালতী। কোমরে ভীষণ ব্যথা। রসুন গোটার তেল 1 শিশি নিল সঙ্গে। মালতীকে বলে দিল এটা যেন বাড়িতে মালিশ করে। জোটন মালতীকে শক্ত করে ধরল, মাথা ঘুরে পড়ে যেতে পারে। কি চেহারা হয়ে গেছে, চোখ মুখে কালি পড়ে গেছে, সোনার অঙ্গে কে আগুন ধরিয়ে চলে গেল। জোটন ভয় এখন মালতীর দিকে তাকাতে পারছে না, যেন আত্মহত্যার কথা ভেবে এই মেয়ে এখন বসে আছে, সুযোগ সুবিধা পেলেই আত্মহত্যার জন্য ঝাঁপিয়ে পড়বে। ভিতরে ভিতরে কষ্ট ফকির সাহেবের। ফকির মানুষ বলেই অসুখ বিসুখ থাকতে নেই। জোটন এসে একদিনও মানুষটাকে অসুস্থ দেখেনি। এই সকালে পেটে এমন গণ্ডগোল, কিন্তু কারে বলা যায়। ভিতরে ভিতরে অস্বস্তি হচ্ছে, কি যে এই পেটের ভিতর হচ্ছে জ্বালা মতো এক ভাব। তিনি যেমন অন্য সময় লতাপাতার রস খান, তেমনি বনের ভিতর ঢুকে 2 হাতে পাতা কচলে মুখের ভিতর কিছু রস ফেলে দিলেন। এই রস খেলেই শরীরের সব যন্ত্রণা মরে আসবে, ধীরে ধীরে নিরাময় হবেন তিনি। ফকির সাহেব জোটনকে বললেন, আপনি দুধটা না হয় অন্য কিছু মুখে দিয়া লইতে পারেন, আমার খিদা নাই। জোটন বলল, কি কইরা খাই কন? মালতী খাইল না, আমি খাই কি কইরা? ফকির সাহেব এবার খোলামেলা জায়গায় মালতীকে ভালো করে দেখলেন। সত্যি ওকে ভালো দেখাচ্ছে না। ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে দিলেন, যেন জোটন ওকে ধরে বসে থাকে। লক্ষণ ভালো না, কি যে হবে, কি যে করা। এখন এই যুবতীর মাথা ঠিক নেই, পাগল পাগল চেহারা। যুবতী নারী সতী হলে যা হয়। নদীর পাড়ে ফকির সাহেব বালক বয়সে এক নারীর সতী হবার গল্প শুনেছিলেন। গল্পের সেই চোখ মুখের চেহারা
এই মালতীর চোখে মুখে। সারাক্ষণ বসে বসে কেবল আত্মহননের কথা ভাবছে। জোটন মালতীকে কোষা নৌকার মাঝখানে বসালো। ফকির সাহেব মুশকিল আসানের লম্ফ নিলেন সঙ্গে। যখন বের হয়েছেন 2-4 দিন কি 2-4 হপ্তাও হতে পারে। গায়ে গায়ে লম্ফ নিয়ে ঘোরা যাবে। কোষা নৌকা আনতে গিয়ে বলেছেন ফকির সাহেব, যেমন বলে থাকেন, জামু একবার বিবিরে লইয়া, নদী নালায় কয়রাইত ভাইসা থাকমু। তেমন এবারেও বললেন, লম্ফ নিয়া যাইতেছি, পেটে টান পড়ছে বিবির। আর কি যেন কয়, বিবি কয় বাপের বাড়ি দুর্গা ঠাকুর দেখতে যাইব, তা একবার দেখাইয়া আনি। ফকির সাহেব ইচ্ছে করেই মালতীর কোনো খবর কাউকে বলেননি। এমন খবর পেলে লোকজন ছুটে আসতো দরগায়। তবে এই দরগাতেই থানা পুলিশ আরম্ভ হয়ে যাবে, অথবা নাও হতে পারে, কারণ এখন জাত মান কুল নিয়ে কথা। মালতীর মুখে চোখে সেই জাত মান কুলের কলঙ্ক লেপ্টে আছে, অথবা সে এক কলঙ্কিনী যেন। কি যে হয়, কি যে হয়, কি যেন তার কেবল জলে ভেসে যায়। রঞ্জিত, ছোট ঠাকুর, নরেন দাস এবং গ্রামের সকলে ওর চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে যেন। এই মেয়ে বনবাসে যাবে, এই মেয়ের জাত মান নেই, কলঙ্কিনী। এমন সব কথা মনে আসছিল মালতীর। সহসা ফকির সাহেব দেখলেন পাটাতনে মালতী অঝরে কাঁদছে। এটা ভালো, কেঁদে কেটে আকুল হলে মনের সব গ্লানি মরে আসবে, আবার ধরনী সুজলা সুফলা মনে হবে। মালতী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, যেন মনে মনে রঞ্জিতকে উদ্দেশ্য করে বলা, ঠাকুর আমার সব হরণ কইরা নিছে, তোমারে কি দিমু ঠাকুর। সারা রাত শকুনের মতো তাকে নিয়ে কারা যেন কাড়াকাড়ি করেছিল। বোধহয় আকাঙ্ক্ষা সব জলের মতো মরে যাচ্ছিল। কেবল পিচ্ছিল রক্তাক্ত শরীরে কারা যেন সারা রাত নৃত্য করে গেছে ভূতের মতো। 3 অমানুষ নরকে ডুব দেবার লোভে পশুর মতো হামলে পড়েছিল। আর সেই অসংখ্য কালো সরীসৃপ সারা রাত ওর শরীরের ওপর হেঁটে বেড়াচ্ছিল, যার শেষ নেই, শেষ হবে না। আঁচড়ে কামড়ে খাবলে খুবলে কোথা থেকে যে কোথায় টানতে টানতে নিয়ে গেল, মালতী এখন কিছুতেই তা মনে করতে পারছে না। কেবল মনে পড়ছে তারা সেই কবরভূমির অন্ধকারে মাংসের লোভে কোনো শেয়াল যেমন মৃত মানুষের গন্ধে কবরে ঢুকে যায়, ওরা তেমনি পারলে ওর শরীরের ভিতর সদল বলে প্রবেশ করতে চেয়েছিল। মালতী এখন কষ্ট পাচ্ছে, হাত দিতে পারছে না, বসতে পারছে না। মালতী ফুলে ফেঁপে আছে, আর বেহুঁশ শরীরের ওপর সেই সব দৃশ্য ভাবতেই গলা থেকে ওক উঠে এলো। ফকির সাহেব দেখলেন মালতী ওক দিচ্ছে। জোটন বলল, না খাইলে বমি হইব না কন। মালতী কেবল ওক দিচ্ছে, এখন আর অঝরে কাঁদছে না। ধান ক্ষেতের ভিতর ফকির সাহেব লগি মারছেন। লগি মারতে মারতে মাঠের ভিতর নেমে এলেন। সূর্য ক্রমে মাথার ওপর উঠে আসছে। গায়ের জোব্বা খুলে নিয়েছেন, কেবল একটি নেংটি পরনে ফকির সাহেবের। গলায় এবং হাতের কবজিতে, কনুইতে সেই সব পাথরের মালা তাবিজের শব্দ, এবং মনে হয় তিনি যেন এক প্রাচীন পুরুষ। তপবনে মহর্ষি কর্ণদেব শকুন্তলাকে নিয়ে রাজার কাছে যাচ্ছেন। যে কোনোভাবে গ্রামে তাকে পৌঁছে দিতে হবে। ভিতরে ভিতরে হাঁসফাঁস করছেন, কিন্তু কাউকে কিছুতেই বুঝতে দিচ্ছেন না। বেহুশের মতো লগি মারছেন কেবল। জোটন বলল, মালতী একটু দুধ খা। মালতী, না খাইলে তো তুই মইরা যাবি। মালতী কিছু বলল না, ওক দিতে দিতে পাটাতনে শুয়ে পড়ল। এত দূরের পথ লগি মেরে এ বয়সে যে আর পার হওয়া যায় না, মাঠে নেমে যেন তিনি তা ধরতে পারছেন। সোজা পথে পাড়ি দিলেও রাত অনেক হয়ে যাবে। জল নেমে যাচ্ছে। ভাদ্র মাসের শেষ থেকেই জল নামতে শুরু করে। সোজা পথে যাওয়া যাবে না, মাঝে মধ্যে ডাঙা ভেসে আছে। মেঘনাতে পড়ে বাদাম দিলে পথ ঘুরতে হবে বেশি। তিনি বরং সনকান্দার পাশ দিয়ে নৌকা বাইবেন। গরিপর্দির মঠ পার হয়ে নদীতে পড়তে পারলে আর কষ্ট হবে না। জলে উজানি স্রোত মিলে যেতে পারে। তবু ভিতরে ভিতরে কষ্ট, জ্বালা। পাতার রসে পেটের জ্বালা মরছে না, কেমন গলা এবং বুক শুকিয়ে উঠছে। জোটন বুঝতে পারছিল মানুষটার কষ্ট হচ্ছে। সে তামুক সাজল। মানুষটা তামুক টানলে আবার গতরে শক্তি পাবে।
সে ফকির সাপকে তামাক খেতে দিয়ে নিজেই লগি বাইতে থাকল। জোটন বলল, মালতী তো দুধ খাইল না, আপনি খান, খাইলে বল পাইবেন। এত দূরের পথ, না হইলে যাইবেন কি কইরা? না গো বিবি, তা হয় না, বলে ঢকঢক করে বর্ষার জল তুলে এক গলা খেয়ে ফেললেন। এই ফকির সাহেব এবং জোটন মালতীর জন্য প্রাণপাত করে যাচ্ছে। দরগায় কোনো অমানুষ ফেলে রেখে গেল মালতীকে। মালতী কিছুই বলছে না, কিছু বললে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শরীরে অত্যাচারের চিহ্ন ভেসে উঠলে মালতী মাথা ঠিক রাখতে পারছে না। দরগায় এমন এক কাণ্ড, ফকির সাহেব মনে মনে নিজেকে অপরাধী ভাবলেন। তিনি তো রাতে কবরভূমিতে লম্ফ জেলে ঘোরাফেরা করেন। দূরের মানুষেরা কবরভূমিতে সেই আলখাল্লা পড়া মানুষেরাতে মুশকিল আসান দেখলে ভয় পালায়। আর কোথাকার কোন বেজম্মা মানুষ দরগা অপবিত্র করে রেখে গেছে। সব দায় যেন এখন ফকির সাহেব আর জোটনের। মানুষ না মরলে, ইন্তেকাল না হলে ফকির সাহেবের দাম বাড়ে না। দিনে দিনে তার অন্নাভাব বাড়ছে। দুধটুকু পাটাতনে রেখেছে জোটন, এত পীড়াপিড়িতেও দুধটুকু খাচ্ছে না মালতী। কি দামি আর মহার্ঘ বস্তু এই দুধটুকু! একটু দুধ উপচে পড়লে রাগে হাত পা কাঁপছে ফকির সাহেবের। প্রথম ফকির সাহেব ঘাট চিনতে ভুল করলেন। অনেক দিন তিনি এ অঞ্চলে আসেননি। নবমীর চাঁদ ডুবে গেছে, নিঝুম মনে হচ্ছে। আঁধারে ধান ক্ষেতের ভিতর সেই এক পোড়া পাখির ডাক। দূর থেকে প্রতাপচন্দ্রের দুর্গোৎসবের ডে লাইট চোখে পড়ছিল। এখন নাও সোনালি বালির চরে। চর থেকে ফকির সাহেব আলো লক্ষ্য করে এগোচ্ছেন। চোখ মুখ ঘোলা, হাত পা শিথিল হয়ে আসছে। অন্ধকারে হড়হড় করে বমি উঠে এসেছে। সবার অলক্ষ্যে তিনি বমি করে মুখ ধুলেন। যেন জলে কুলকুচা করছেন এমন শব্দ অন্ধকারে। গাছের ফড়িং, ধানের ফড়িং অন্ধকারে উড়ে এসে পড়ছে। প্রতাপচন্দ্রের ঘাট পার হয়ে এসে নরেন দাসের ঘাটে নৌকা ভিড়িয়ে ফকির সাহেব বললেন, আপনারা নামেন। মালতী সেই পাটাতনে শুয়েছিল, আর ওঠেনি। কোথায় এই নৌকা ভেসে যাচ্ছে, কিসের উদ্দেশ্যে ফকির সাহেব নৌকা বাইছেন, জোটন হাল ধরেছে, সে যেন বুঝতে পারছে না। ঘাটে এসে নৌকা ভিড়লেই ওর সঙ্গীত ফিরে এলো। আরে এই তো সেই ঘাট। সে এখানে হাঁস ছেড়ে সকালবেলা বসে থাকত। মাথার উপর একটা কদম ফুলের গাছ, গাছে কি অজস্র ফুল ফুটে থাকে বর্ষায়। অথচ এই 2-3 দিনে তার কাছে এরা সবাই যেন অপরিচিত। সে একটা নতুন দেশে এসে গেছে। এমন আধারে সহসা খবর দেওয়ার একটা বিড়ম্বনা আছে। আজ কতদিন মালতীর নিখোঁজ কে জানে। সহসা নেমে নরেন দাসকে ডাকলে সে হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করতে পারে। মালতীকে দেখলে পাড়ার লোক জড়ো করে ফকির সাহেবকেই বেঁধে রাখতে পারে। তুমি তারে পাইলা কোনখানে? আরে মিয়া, মনে মনে তোমার এই খোয়াবা ছিল? শেষে উপকার করতে এসে দায় অদায় ফেঁসে যাওয়া। সুতরাং কাজটা নির্বিঘ্নে করার জন্য গা মুছে ফেললেন ফকির সাহেব। মুশকিল আসানের লম্ফ থেকে যা তিনি অন্য সময় হলে করতেন, অর্থাৎ মুখে চোখে তেল কালি মেখে বিভৎস করে ফেলা, এ সময় তিনি সেই সাজে সাজতে চাইলেন। যেন তিনি এই গ্রামে মালতীকে নিয়ে আসেননি, মুশকিল আসানের লম্ফ নিয়ে এসেছেন। বাড়ি বাড়ি উঠে যাবার মতো আলখাল্লা গায়ে দিয়ে সারা মুখে কালি লেপটে দিতেই চোখ দুটো বড় বড় আর লাল দেখাতে থাকল। তিনি এখন যথার্থ আর এ দুনিয়ার মানুষ নন। মালা তাবিজের ভিতর, কালো শতচ্ছিন্ন আলখাল্লার ভিতর এখন এক হাড়মাদ মানুষ। হাতের মশালে ইচ্ছে করলে যেন এই গাছপালা পাখি সব ভস্ম করে দিতে পারেন। অথবা তিনি যেন সেই মানুষ, দূরে দূরে হেঁটে যান, হাতে মশাল, কিসের উদ্দেশ্যে তিনি যেন ক্রমাগত হেঁটে যাচ্ছেন। আসমানকে আলো দিচ্ছেন, 2 লাফে ইচ্ছা করলে সমুদ্রে চলে যেতে পারেন। প্রায় এখন এক অলৌকিক মানুষের মতোই টলতে টলতে হাতে লম্ফ নিয়ে দাসের বাড়ির দিকে উঠে যেতে থাকলেন। এখন তাকে মনে হয় এক মানুষ, সেই যেন চাঁদ বেনের পুত্রবধূ অথবা ঈশা খাঁর সোনাই বিবির মতো এক কিংবদন্তির মানুষ। নিশুতি রাতে এমন কে গৃহস্থ আছে যার বুক এই মানুষের ডাকে না কেঁপে ওঠে? তিনি তখন যথার্থই আর মানুষ থাকেন না, রসুলের মতো যেন আকাশ, মাটি এবং মাঠের অন্ধকার ভেদ করে উঠে আসেন।
কিন্তু ফকির সাহেব ভিতরে ভিতরে শক্তি পাচ্ছেন না, চোখে মুখে অন্ধকার দেখছেন। তবু রাতের আঁধারে সকলকে ভয় দেখাবার নিমিত্ত হাতে পায়ে শক্তি নেই, পেটে যন্ত্রণা হচ্ছে, তিনি কিছুই পরোয়া না করে প্রায় মাটি ফুঁড়ে ওঠার মতো হেঁকে উঠলেন। মুশকিল আসান আসান করে। মনে হলো তার যত জোরে হেঁকে ওঠার কথা ছিল, তিনি যেন গলা থেকে তত জোরে হাঁক দিতে পারলেন না। আরও জোরে এ তল্লাটের সব মানুষের বুক কাঁপিয়ে হাঁক দিতে হয়। আমি এক মানুষ, যার নিবাস আস্তানা সাহেবের দরগাতে, যার কাম কাজ ইন্তেকালের সময় মোমবাতি জ্বালানো আর গাছের মগডালে আলো জ্বালিয়ে অলৌকিক এক জীবনের ভিতর ঘুরে বেড়ানো। মা জননীরা, জন্ম মৃত্যুর মতো এই বেঁচে থাকাও অলৌকিক এক ঘটনা। আর ঈশ্বরের মতো সুখ দুঃখের জীবনে মুশকিল আসান আসান করে মা জননীরা বলে তিনি প্রায় তার যৌবন কালের মতো বুক চিতিয়ে হাঁটতে চাইলেন, কিন্তু পারলেন না। কিছুটা গিয়েই তিনি কেমন হাঁটু মুড়ে বসে পড়লেন। লম্ফটা তিনি কিছুতেই লাঠির ডগা থেকে নামাচ্ছেন না। ওর হাঁটু দুর্বল হলে লাঠি আর লম্ফতে তিনি শক্তি খোঁজেন। তিনি হামাগুড়ি দিতে পারতেন, দিলে ভালো হতো। ওর বমিটা বুঝি তবে হড়হড় করে আবার উঠে আসতো না। কিন্তু বমিটা হড়হড় করে উঠে এলেই বিবি তাঁর দেখে ফেলবে। ফকির মানুষের আবার ব্যামো কি? তিনি তাড়াতাড়ি আলোটা মাথার ওপর তুলে নিয়ে নিচে যে অন্ধকার মিলে গেল, সেই অন্ধকারে বমিটা সেরে ফের এগুতে থাকলেন। জল আর শাপলা উঠে আসছে পেট থেকে। আশ্বিনের টানে পচা জল নামছে নদীতে। সেই জলের গন্ধ পর্যন্ত উঠে এলো ওকের সঙ্গে। নরেন দাস দরজা খুলে দেখতে পেল উঠোনের ওপর ফকির সাহেব, হাতে সেই মুশকিল আসান। উঁচু লম্বা মানুষ, মাথায় পাগড়ি, সাদা চুল, সাদা দাড়ি, মুখ কালো, চোখ লাল। আলোটা গনগন করে মুখের কাছে জ্বলছে। কেমন চোখ ঊর্ধ্বনেত্র, স্থির, বিড়বিড় করে মন্ত্র উচ্চারণের মতো গৃহস্থের মঙ্গলের জন্য নানান রকমের বয়াত। লাল, নীল, হলুদ রঙের পাথর গলাতে ঝুলছে। সেসব পাথর চকচক করছে। শোভা আবু দরজার বাইরে বের হতে ভয় পাচ্ছে। পিসি নিখোঁজ হবার পর থেকে রাতে কোনো শব্দ হলেই ওরা জেগে যায়। নরেন দাসের চোখে ঘুম নেই। কারা যেন বাড়িটার চারপাশে ফিসফিস করে কথা বলে বেড়াচ্ছে। নরেন দাস কাছে গেলে একটা কাঠিতে সামান্য কাজল তুলে টিপ দিল কপালে। দাস একটা পয়সা ফেলে দিল লম্ফের ভিতর। মাটির লম্ফ, ছোট ছোট মুখ লম্ফের। এক মুখে আলো, অন্য মুখে কাজল, এবং আর একটা মুখে পয়সা ফেলার ফোকর। নরেন দাস ফোঁটা নেবার জন্য আভারানীকে ডাকল, শোভা আবুকে ডাকল। ওরা ফোঁটা নিয়ে ঘরে ঢুকে গেলে খপ করে অন্ধকারের ভিতরে হাতটা চেপে ধরলেন ফকির সাহেব। দাস, আপনার বইনের খোঁজ আছে? আমার বইনের খোঁজ আছে। মা লক্ষ্মীরে আমি দরগার মাটিতে পাইছি। কি কন আপনি? অবিশ্বাসের ভঙ্গিতে চিৎকার করে উঠতে চাইল দাস। পাইছি। মায় আমার বনদেবীর মতো আর্তনাদ কইরা ছুটছিল। চিৎকার, বাঁচান বাঁচান, কেডা আসেন, আমারে বাঁচান। আপনি বাঁচাইলেন? বাঁচাইলাম বলেই আকাশ পুড়ে দিতে চাইলেন সেই ডাক। পীর মানুষ, দরবেশ মানুষ আমি। এই দেখেন, ফুসমন্তরে হাজির মা জননী আমার সামনে হাজির। জননীরে কেউ অসতী করতে পারে নাই। ফকির সাহেব মালতীর জন্য মিথ্যা কথা বললেন। তারপরই সঙ্গে সঙ্গে ওক উঠে এলো। লম্ফ ওপরে তুলে দিলেন। নিচে ছায়া ছায়া অন্ধকার। নরেন দাস একটু দূরে দাঁড়িয়ে যেন তামাশা দেখছে। সামনে মালতী নেই, কেউ নেই। সাধু সন্ত পীরের সামনে যেন দানের প্রতীক্ষায় দাস দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব মুখে। পীর সাহেব মুখটা আলখাল্লার ভিতর লুকিয়ে ওক দিয়ে কী সব বার করছেন। টক দুর্গন্ধের সামনে যাওয়া যাচ্ছে না। এসব দেখে নরেন দাস কেমন হাবাগোবা মানুষ হয়ে গেল। ফকির সাহেবের অনেক হিম্মতের গল্প সে শুনেছে। এবার সে এই হিম্মত দেখে বুঝি আশ্চর্য বনে যাবে। যা অবিশ্বাস্য, এই মানুষ বলছে মালতীকে পাওয়া গেছে। সে কেমন বেহুবলভাবে আবুর মাকে ডাকছে। শুনছো আবুর মা, মালতীরে পাওয়া গেছে। ফকির সাহেবের সামনে আসে, তুমি আমি দেখতে পাইতাছি না। নরেন দাসের চোখ মুখ দেখে ফকির সাহেব বুঝতে পারলেন
ওর হাঁক ডাকে কাজ হচ্ছে। রহস্যজনকভাবে ওরা ফকির সাহেবকে দেখছে, যেন মানুষটা এখন এইমাত্র আকাশ থেকে নেমে এসেছে। উঠোনের ওপর দাঁড়িয়ে ওদের ডেকে তুলে বলছেন, এই নাও মালতী রে, দিয়া গেলাম। লম্ফটা এত বেশি জ্বলছে যে মুহূর্তেই বাড়িময় আগুন ধরে যেতে পারে। সব দিক আলোতে আলোময়। কেবল পূবের দিকে ঠিক কুল গাছের নিচটা অন্ধকারে ডুবে আছে। ফকির সাহেব পিছন দিয়ে দাঁড়িয়ে আছেন। কুল গাছের নিচে অন্ধকারে মালতীকে ধরে জোটন দাঁড়িয়ে আছে। ফকির সাহেব পাওয়া গেছে কথাটা বিশ্বাস করানোর জন্য লা ইলাহা ইল্লিল্লাহর মতো অথবা বিসমিল্লাহ রহমানের রহিমের মতো বলতে থাকলেন, দাস, মায়ে আমার বনদেবীর মতো সুইটা যায়, কি তরিতে সুইটা যায়। তখন নদীর জলে স্রোত থাকে না, তখন পাখি বনে কুজন করে না, ময়নামতির হাটে তখন দোকানি লম্ফ জ্বালে না। মায় আমার দাস সুইটা গেলে গ্রাম মাঠ গাছপালা পাখি সব হাই হাই করতাছিল। দাস, আমি তাইন রে তুইলা আনলাম। মালতী কুল গাছের অন্ধকার থেকে সব শুনছে। জোটনের ফকির সাহেব মেলাতে বান্নিতে যে মানুষ গাজীর গিদের বায়ানদারের মতো হেঁটে বেড়ায়, যে মানুষ পীর দরবেশ বনে যাবার জন্য মেলাময় ঘোড়দৌড়ের বাজিতে ছুটে বেড়ায়, সেই মানুষ অভাগী মালতীর জন্য মিছা কথা কয়। আভারানী ঘর থেকে গলা বাড়িয়ে বলল, ফকির সাহেব, তাইন কোনখানে? সামনে কিছু দেখতে পাই না ফকির সাহেব। আসে, যদি দোষ না নেন হাজির করি। নরেন দাস বলল, মিশা কথা কইবেন না ফকির সাহেব, বিশ্বাস হয় না। হয় বলে ফকির সাহেব ডাকলেন, মায় কয় গো আমার? বেলতলা কুলতলায় মায় আমার যেইখানে থাকেন, একবার আবির্ভূতা হন মা। বলে লম্ফের সলতে উস্কে দিতেই পেটে আবার কামড়। তলপেট শক্ত হয়ে আসছে। ক্রমে কুঁকড়ে যাচ্ছিলেন ফকির সাহেব। কিছুতেই আর সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। মনে হচ্ছে তাবৎ সংসারের ধর্মাধর্ম এই মুহূর্তে পেটের ভিতর বিনষ্ট হয়ে যাচ্ছে। তবু কোনো রকমে চোখ তুলে তাকালেন, হাসলেন জোরে, হাত পা ছুঁড়ে বললেন, আসেন আসেন মা জননী, আসেন। আসমানে থাকেন, বাতাসে থাকেন, নাইমা আসেন। প্রায় যেন ভোজবাজির খেলা দেখাচ্ছেন ফকির সাহেব। প্রায় যেন এই গভীর রাতে কেউ যখন জেগে নেই, তখন ফকির সাহেব ভোজবাজির মতো নরেন দাসের উঠোনে খেলা দেখিয়ে দিলেন। প্রতিবেশীরা যে যার ঘরে। দীনবন্ধুর বউ এবং দীনবন্ধু, ওর দুই ছোট বড় বউ টের পেয়েছে ফকির সাহেব মুশকিল আসানের লম্ফ নিয়ে এসেছেন। তখন দেবীর মতো মালতী উঠোনের অন্ধকারে হাজির। আলোটা ঘুরিয়ে দিতেই আভারানী এবং নরেন দাস দেখল ক্লান্ত মালতী। চোখ বুজে আসছে মালতীর, যেন পড়ে যাবে মাটিতে। ওরা ছুটে গিয়ে ধরে ফেলতেই ফকির সাহেব ফোঁ দিয়ে আলো নিভিয়ে দিলেন। সুরুত করে টপকে কুল গাছ পার হয়ে চলে এলেন ঘাটে। জোটন সঙ্গে সঙ্গে গাবতলা পার হয়ে ঘাটে চলে এলো। ফকির সাহেব কোনো রকমে বললেন, জলদি নাও ভাসান পানিতে, দেরি করবেন না। অন্ধকার পাটাতনে মল মূত্রে কাপড় ভেসে যাচ্ছিল। ফকির সাহেব কিছু বললেন না জোটনকে। পেট সাফ হয়ে নেমে যাচ্ছে। তারপর কেবল শুধু মলমূত্রের দেখা নাই। জোটন দুর্গন্ধে বসতে পারছে না। নদীর মুখে নৌকা ছেড়ে দিতে পারলে ভাটি পাওয়া যাবে। ফকির সাহেব সেই ভাটিতে নৌকা ছেড়ে দিতে বললেন। আর কিছু বলতে পারছেন না। ওলা ওঠাতে এখন প্রাণ সাবারের সময়। স্রোতের মুখে নাও ছেড়ে বসে থাকতে পারলে ভাটি পাওয়া যাবে। শেষ রাতের দিকে আলিপুরা গ্রাম পাওয়া যাবে। বাকি ক্রোশের মতো পথ নিশ্চয়ই জোটন রাত শেষ হতে না হতে দরগায় টেনে নিয়ে যেতে পারবে। স্রোতে এসে নৌকা পড়তেই ফকির সাহেব কিছু কথা বললেন জোটনকে লক্ষ্য করে। বিবি, আমার প্রাণপাত হইতাছে। আমারে আপনি রাইত থাকতে দরগাতে তুইলা দিয়েন। সকাল হইলে হাউমাউ কইরা কাইন্দেন না। আলিপুরায় খবর দিবেন ফকির সাহেবের রাইতে ইন্তেকাল হইল। যদি কয় রাইত কয়টায়। জোটন বুঝতে পারছে না কেন এমন বলছেন তিনি। পাটাতনে এখন মানুষটা লম্বা হয়ে শুয়ে পড়েছে। হাত দিতেই বুঝল আলখাল্লা জোব্বা সব ভেসে যাচ্ছে। জোটনের ভিতরটা হাই হাই করে উঠল। সে বুক থাবড়ে বলল, রাইত কটায় কমু? রাইত 2 প্রহর শেষ না হইতে। তখন তো আপনি দাসের বাড়িতে আসিলেন।
আপনার এত কথায় কাম কি বিবি? বলেই মানুষটার কথা বুঝি একেবারে বন্ধ হয়ে গেল। জোটন হাউ হাউ করে কাঁদতে চাইলে হাত তুলে ইশারায় ডাকলেন কাছে। জোটন মাথা কোলে নিয়ে বসে থাকল। নাও জলের টানে দ্রুত নেমে যাচ্ছে। শুধু হালটা কোনো রকমে এক হাতে ধরে আছে জোটন, অন্য হাতে ধীরে ধীরে জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছে, ধুয়ে পাকলে দিচ্ছে। খালি গায়ে মানুষটা লম্বাই পাটাতনে হাত দুটো বুকে তুলে অপলক অন্ধকারে কি যেন দেখছেন। কাছে গেলে বললেন, কাইন্দেন না, ভালো না লাগলে দরগায় যাইবেন না। বলতে বলতে ফকির সাহেবের গলা বসে আসছে। অন্ধকারে নদীর জল ধূসর, গ্রামে মাঠে জোনাকি জ্বলছে। জোটনের কেন জানি মানুষটাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা হলো। আকাশে কত নক্ষত্র জ্বলছে, অন্ধকারে কত সব নক্ষত্র যেন তাকিয়ে তাকিয়ে ফকির সাহেবের ইন্তেকাল দেখছে। এত কাল থেকে এই মানুষ, এক মানুষ, দিন নাই রাত নাই, মাঠে মাঠে বনে বনে অথবা অনাহারে দিন কাটিয়েছেন। কবে শোনা যায় কোনো এক হত্যার দায়ে এই মানুষ তার ঘর ছেড়েছিলেন। বিটি বেটাদের ছেড়ে জমি বাড়ি গোলা এবং পুকুরের পাড়ে পাড়ে অর্জুন গাছ ধানের গোলাতে পাখি উড়ে বেড়াত। সেই মানুষ খুনের দায় এড়াতে বরিশালের ভোলা অঞ্চল থেকে হেঁটে পাড়ি দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন সঙ্গোপনে এখানে সেখানে বসবাসের পর আস্তানা সাহেবের দরগাতে এক রাতের রাত যাপন। দূর থেকে মানুষেরা এসেছিল কবর দিতে। কবরের কিছু মোমবাতি তিনি তুলে এনে এই বনের ভিতর ঘুরতে ঘুরতে কখন রাজা বাদশার মতো মনে মনে এক ইচ্ছা পূরণের পালা। দিন যায় রাত যায়, বনের পাকপাখালি এবং গাছপালা বৃদ্ধ মানুষটার কাছে ক্রমে দোসর হয়ে যায়। তিনি একটা কুঁড়ে ঘর বানিয়ে ফেললেন। বরিশালের কোথায় নিবাস ছিল মনে থাকল না। তিনি একটা মাটির লম্ফ সংগ্রহ করলেন। কিছু হাদিস এবং ধর্মাধর্মের ছোট বড় কথা কি করে যেন গড়গড় করে বলে ফেলতে পারলেন। তারপরে মানুষটা আর খনি মানুষ থাকলেন না, ফকির মানুষ বনে গেলেন। এই মানুষের এখন ইন্তেকাল হচ্ছে। জোটন বলল, আপনার ডর নাই ফকির সাহেব, আপনি মানুষ আসিলেন না, পীর আসিলেন। এই বলতেই কেমন সাহস এসে গেল তার প্রাণে। এই মানুষকে রাতে রাতে দরগায় হাজির করতে হবে। ঠিক যেখানে বড় নিম গাছটা আছে, উঁচু মতো ভিটা জমি, তার উপর শুইয়ে রাখতে হবে। যারা আউশ ধান কাটতে এদিকে আসবে নৌকা নিয়ে, তারা দেখবে জোটন গাছের নিচে এক মরা মানুষ নিয়ে জেগে আছে। কে এই মানুষ? এই মানুষ ফকির সাহেব। রাইতের বেলা ইন্তেকাল হইল। রাইতে মানুষটা নিজের ভিতর ডুব দিলেন। এই বয়স পর্যন্ত মানুষটার কোনো রোগ শোক জড়া ছিল না। শেষ বয়সের এই জড়াকে প্রশ্রয় দিতে নেই, কিছুই যেন হয়নি। জোটন তাকে ধুয়ে পাকলে একেবারে নতুন মানুষ করে ফেলল। শরীরে কোনো মলমূত্রের গন্ধ থাকতে দিল না। ওলা ওঠাতে প্রাণ গেছে বুঝতে দিল না। এই বেলা জোটনের কসম, আপনি পীর বইনা গেলেন ফকির সাহেব। বিকেলে রোদ এখন জানালায়। বৃন্দাবনী সব দরজা খুলে দিচ্ছে। এই ঘরে আয়নার সামনে অমলা কমলা এখন সাজবে। বারান্দায় অমলা কমলা দাঁড়িয়ে আছে। দূরে শীতলক্ষার পাড়ে পাড়ে কাটা মোষ নিয়ে যাচ্ছে যারা, অমলা কমলা তাদের দেখছিল। বৃন্দাবনী ডাকল, বড় ঠাকুরানী আসুন। ওরা দেখল বৃন্দাবনী বড় আলমারি খুলছে, ওদের ফ্রক বের করছে। এখন সে ওদের চুল বেঁধে দেবে। বেলা পড়ে আসছে, অন্দরে ল্যান্ডও লেগে রয়েছে। ওরা বিকালে অন্যান্য বাবুদের বাড়ি ঠাকুর দেখতে যাবে। সঙ্গে যাবে রামসুন্দর। আর বৃন্দাবনী ডাকলেই ওদের যেন এক খেলা আরম্ভ হয়ে যায়। মার্বেল পাথরের মেঝে, খুব একটা জোরে ছোটা যায় না, অথচ এই দুই মেয়ে কি সুন্দর মসৃণ মেঝের উপর ছুটতে পারে। বৃন্দাবনী ডাকলেই ওরা ছুটে পালাবে, কারণ সে ওদের চুল এত আঁট করে বেঁধে দেয় যে মাথায় বড় লাগে। সুতরাং বৃন্দাবনী আর ডাকল না, ডাকলেই ওরা পালাবে। সে পা টিপে টিপে কাছে গিয়ে ধরে ফেলবে ভাবল, কিন্তু তার আগেই দুষ্টু মেয়েরা টের পেয়ে গেছে। ওরা সেই খেলায় মেতে গেল, ঠিক যেন ওরা ছোট্ট দুই পরী হয়ে যায়। ওরা মেঝের ওপর সন্তর্পণে পা টিপে টিপে হাতের অদ্ভুত ব্যালেন্স রেখে ছুটতে থাকে, ঠিক ব্যালেরিনা যেন। হাত তুলে নদীর পাড়ে অথবা অদ্ভুত কায়দায় ওরা যেন
ক্ষণে ক্ষণে মসৃণ বরফে পা তুলে তুলে নাচে। তখন বৃন্দাবনীর রাগ হয়। সে কেন ওদের ছুটে ধরতে পারবে? তখন সে অভিমান করে দাঁড়িয়ে থাকে, কথা বলে না। মুখ দেখলে ওরা টের পায় সে রাগ করেছে। তখন ওরা আর দেরি করে না, এসে ধরা দেয়। কারণ এই বৃন্দাবনীর কাছেই ওরা শিশু বয়স থেকে বড় হয়ে উঠেছে। অমলা বলল, আমি আর চুল বাঁধব না পিসি। বৃন্দাবনী কাজের ফাঁকে চোখ তুলে তাকালো, কিছু বলল না। অমলার ইচ্ছা ওর চুল ফাঁপানো থাকুক, ঘাড় পর্যন্ত বব করা চুল। চুলটা পিঠের নিচে নামলেই কেটে ফেলার ঠিক নয় বলার ইচ্ছে। এখন তোমাদের বয়স হচ্ছে মেয়ে, এই বয়সে চুল আর একটু বড় হতে দাও। আমি বেশ এঁটে বেনি বেঁধে দিই, তবে চুলের গোড়া শক্ত হবে। মাথা থেকে বড় হলে ঝুরঝুর করে চুল উঠে যাবে না। অথচ ওদের মুখ বব কাটা চুলে বড় সুন্দর দেখায়, তাজা গোলাপের মতো। কতবার ভেবেছে মাথা ন্যাড়া করে দেবে, ন্যাড়া করে দেবে শুনলেই ওরা পা ছড়িয়ে কাঁদতে বসে। বৃন্দাবনীর তখন কষ্ট হয়। মেজবাবুকে আর চুল কাটা নিয়ে পীড়াপিড়ি করে না। মেজবাবুকে বৃন্দাবনী যেমন ছোট থেকে বড় করে তুলেছে, যে যত্ন এবং সেবা ছিল প্রাণে, সেই যত্নে এই দুই মেয়ে বৃন্দাবনীর হাতে ক্রমে মানুষ হচ্ছে। ওরা ফের ছুটতে চাইলে বৃন্দাবনী ধমক দিল, রাগ করতে চাইল, দুমদাম আলমারির দরজা বন্ধ করে দিতে চাইল। মেয়েরা আসছে না, যে যার মতো সারা ঘরে ফের ছুটে বেড়াচ্ছে। কলকাতার বাড়িতে হলে বৃন্দাবনী জোর ধমক দিতে পারত, কিন্তু এখানে সে কিছু করতে পারে না। কলকাতার বাড়িতে সেই সব। সে না থাকলে এই দুই মেয়ে মায়ের মতো ব্যবহারে কিঞ্চিৎ ভিন্নধর্মী হতো। কি সুন্দর বাংলা বলে ওরা। পূজা আর্চায় অগাধ ভক্তি। পূজা এলেই ওরা কবে দেশের বাড়িতে যাবে এই বলে মেজবাবুকে পাগল করে দেয়। সন্ধি পূজার সময় বাড়ির সব মেয়ের মতো করজোড়ে চিকের আড়ালে দাঁড়িয়ে থাকে। মোষ বলি হলে রক্তের ফোঁটা কপালে, ফোঁটা দিলেই শরীরের সব পাপ মুছে যায়। শুধু তখন পবিত্র এক ভাব থাকে শরীরে। বৃন্দাবনী ওদের মুখ দেখলেই টের পায়। মেজবাবুর স্ত্রী এসব পছন্দ করেন না। করেন কি করেন না সেও ভালো করে জানে না। তবু প্রতিবারে ওদের পূজা দেখতে আসা নিয়ে একটা মনোমালিন্য, এবং ক্রমে তা প্রকট হতে হতে কখন জানি ওরা দুজনেই পরস্পরের দূরের মানুষ হয়ে যান। বৃন্দাবনী টের পায় মেজবাবু ওদের নিয়ে স্টিমার ঘাটে নামলেই একেবারে সরল বালক, যেন কতদিন পরে ফিরে আসা, কতদিন পর মুক্তি। নদীর পাড়ে নেমেই জন্মভূমিকে তিনি গড় হয়ে প্রণাম করেন। মেয়েদের বলেন, এই তোমার দেশ বাংলাদেশ, এই তোমার পিতৃভূমি। তারপর চুপচাপ হাঁটেন। গাড়িতে উঠে তিনি বাড়ি যান না। চারপাশে নদীর জল, মাঠের ঘাস এবং সারি সারি পাম গাছের ছায়ায় নিজের বাল্যকাল স্মরণ করে কেমন অভিভূত হয়ে যান। এই পথে তিনি কৈশোরে কতদিন ঘোড়ায় চড়ে নদীর পাড়ে পাড়ে কতদূর চলে গেছেন। বৃন্দাবনী দেখেছে এই নিয়ে কোনো বচসা হয় না। মেজবাবু কলকাতা থেকে রওনা হবার আগে কদিন সকালে মহাভারত পাঠ করেন শুধু, সন্ধ্যায় ক্লাবে যান না। মেজ বৌরানী তখন গির্জায় যান, ফাদার আসেন বাড়িতে। দক্ষিণের যেদিকে দোতলা সাদা পাথরের হলঘর আছে, সেখানে ফাদারের পায়ের নিচে তিনি বসে থাকেন। এবার অমলা দেখেছে বাবা পূজার আগের কদিন মার ঘরের দিকে যাননি। মার মুখ ভীষণ বিষণ্ণ এবং ক্লান্ত। রাতে বাবা নিজের ঘরে শুয়ে থাকেন। দুপুর রাতে সহসা বাবা ফ্লুট বাজান। কেন যে এমন হচ্ছে দুজনের ভিতর, ওরা তা কিছুই অনুমান করতে পারত না। সকাল হলেই দু বোন চুপচাপ স্কুলে চলে যায়। স্কুল থেকে এসে আর সারা বাড়িতে ছুটতে সাহস পায় না। মার মুখ বিষণ্ণ প্রতিমার মতো হয়ে গেছে। মা ক্রমে পাথর হয়ে যাচ্ছেন। এদেশে মা যেন বাবার সঙ্গে কিসের খোঁজে সমুদ্র পার হয়ে চলে এসেছিলেন। চোখ দেখলে মনে হয় তিনি তা পাননি, অথবা কখনো কখনো মনে হয় কোথাও তিনি কিছু ফেলে চলে গেছিলেন। এদেশে ফিরে আসায় তা আবার তার মনে হয়েছে। তিনি সারাক্ষণ মাঠের দিকে বড় জানালাটায় দাঁড়িয়ে থাকেন। মাঠ পার হলে সেই দুর্গ, দুর্গের মাথায় হাজার হাজার জ্বালালি কবুতর উঠছে। মা সেসব দেখতে দেখতে
কেমন অন্যমনস্ক হয়ে যান, কি যেন খোঁজেন সবসময়। এই যখন দৈনন্দিন সংসারের হিসাব, তখন বৃন্দাবনী দুই মেয়েকে বাংলাদেশের মাটির কথা শোনায়। শরৎকালে শেফালির ফুল ফোটে, স্থলপদ্ম গাছ শিশিরে ভিজে যায়, আকাশ নির্মল থাকে, রোদে সোনালি রং ধরে। এই এক দেশ, নাম তার বাংলাদেশ। এ দেশের মেয়ে তুমি। এমন দেশে যখন সকালে সোনালি রোদ ওঠে, যখন আকাশে গগনভেরী পাখি উঠতে থাকে, মাঠে মাঠে ধান, নদী থেকে জল নেমে যাচ্ছে, দুপারে চর জেগে উঠছে, বাবলা অথবা পিটকিলা গাছের ছেঁড়া ঘুড়ি এবং নদীতে নৌকা, তালের অথবা আনারসের, তখনই বুঝবে শরৎকাল এদেশে এসে গেল। তুমি অমলা এমন এক দেশে নীল চোখ নিয়ে জন্মালে, সোনালি রঙের চুল তোমার। তুমি যদি কোনোদিন কোনো হেমন্তের মাঠ ধরে ছুটতে থাকো, তবে তুমি এক লক্ষ্মী প্রতিমা হয়ে যাবে। এমন মেয়েরা দুষ্টুমি করে না। এসো, তোমার চুল বেঁধে দিই। বৃন্দাবনী ওদের এবার নিখুঁতভাবে সাজিয়ে দিল। ওরা যতক্ষণ সিঁড়ি ধরে নিচে নেমে না গেল, ততক্ষণ সে তাকিয়ে থাকল। ওরা ঘুরে ঠাকুমার ঘর হয়ে কাকিমাদের ঘরে দেখা করে গেল। মেজবাবু এই সংসারে ম্লেচ্ছ মেয়ে বিয়ে করার জন্য নানান রকমের অবহেলা পাচ্ছেন। এই বলে হয়তো এই দুই মেয়ে, যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির একটা বড় অংশ দখল করে আছে, অথচ কিছুই হয়তো শেষ পর্যন্ত পাবে না, এমন আশঙ্কা থাকায় কিছু করুণা, কিছু ভালোবাসা এই মেয়েদের প্রতি কম বেশি সকলের। ওরা এমন তাজা আর স্নিগ্ধ, এত বেশি অকারণ হাসে, আর এমন অমায়িক, মনে হয় কেবল দুই জাপানি কল দেয়া পুতুল, কেবল হাত পা তুলে ঘুরছে ঘুরছে ঘুরছে। সুতরাং তারা নিচে নেমে গেলেই কেমন ফাঁকা ফাঁকা ঠেকে অন্দর। ওরা ক্রমে নামছে আর চারিদিকে তাকাচ্ছে। সোনাকে কোথাও দেখা যাচ্ছে না। একবার দুপুরের দিকে সিঁড়ির মুখে সোনাকে পেয়েছিল, কিন্তু কপালে রক্তের ফোঁটা দিতে না দিতেই ছুটে পালিয়েছে। সে যে গেল কোথায়? নিচে নেমে দেখল খালেক মিয়া গাড়িতে বসে নেই। মাহুদ জসিম এসেছে গাড়ি নিয়ে। পিছনে রামসুন্দর তকমা এঁটে দাঁড়িয়ে আছে। অমলা খালেককে না দেখে বিস্মিত হল। বলল, তুমি জসিম? হ্যাঁ মা ঠাইরেন, আমি। খালেক কোথায়? ওর অসুখ মা ঠাইরেন। কি হয়েছে? জ্বর, কাশি। সকালের রামসুন্দর আর এই রামসুন্দরকে চেনাই যায় না। এদিনের জন্য সে কারো বান্দা নয়, কেবল দেবীর বান্দা। কিন্তু যেই শুনেছে বড় কুকুরানি আর ছোট কুকুরানি যাবে পুজো দেখতে, অন্য বাবুদের নাট মন্দিরে যাবে, কলিনপাড়ার ঠাকুর দেখতে যাবে, সে তখনই উর্দি পরে দৌড়েছে। এখন দেখলে মনে হবে রামসুন্দরকে সে দেবীর বান্দা, আর বান্দা এই দুই মেয়ের। রামসুন্দর নাগরা জুতো পরেছে, সাদা উর্দি পরেছে, কোমরে পিতলের বেল্ট, বেল্টের পাতে এই পরিবারের প্রতীক চিহ্ন। ওর মাথায় নীল রঙের পাগড়ি, জরির কাজ করা পাগড়ি দেখতে বুলবুল পাখির বাসার মতো। ভিতরটা উঁচু হয়ে টুপির মতো উঠে গেছে। সোনা এখন দেখলে বলতো, রামসুন্দর, তুমি কোন দেশের রাজা? অমলা কমলা এসব কিছুই দেখল না, খুব গম্ভীর মুখে গাড়িতে উঠে গেল। বাড়ির দাসীবাদী অথবা ভৃত্যদের সামনে অথবা বের হবার মুখে কোনো চাঞ্চল্য প্রকাশ পায়, সে ভয় দুই বোনই একেবারে চুপচাপ পাশাপাশি বসে আবার চারদিকে কাকে যেন খুঁজল। সোনা যে কোথায়, অথবা এ অবেলায় সে কি ঘুমোচ্ছে? অমলার পর্যন্ত বলতে সাহস হলো না, ল্যান্ডো কাছারি বাড়ি ঘুরিয়ে নিয়ে যাও। এখানে এলেই কিছু আইন কানুনে পড়ে যেতে হয়। যেখানে সেখানে একা একা গেলে ঠাকুমা রাগ করেন। যে বাবা ওদের এত ভালোবাসেন, তিনি পর্যন্ত অন্দরের বাইরে বের হতে দেখলে বলেন, তোমরা এখানে কেন, ভেতরে যাও। অথচ কলকাতার বাড়িতে ওরা একেবারে স্বাধীন। মালিদের ছেলেরা ওদের হয়ে কত রকমের কাজ করে দেয়, পুতুলের ঘর বানিয়ে দেয়, এবং ওরা বাড়িময়। সেও তো বড় বাড়ি, বড় প্রাসাদের মতো বাড়ি ছুটে শেষ করা যায় না। তেমন এক বাড়িতে ওরা মানুষ হচ্ছে বলে এখানে এই সব নিয়ম মাঝে মাঝে ওদের খুব দুঃখী রাজকুমারী করে রাখে। অমলার বড় ইচ্ছা হচ্ছিল সোনাকে নিয়ে পূজা দেখতে যায়। দু বোনের মাঝে সোনা বসে থাকবে, কি যে ভালো লাগছে না। সোনার শরীরে চন্দনের গন্ধ লেগে থাকে,
এমন একটা গন্ধ যে সে পায় কোথায়? অথবা কেন যে মনে হয়েছে গত রাতে দাতা কর্ণের পালা হয়েছে, বৃষকেতুর সেই সুন্দর উজ্জ্বল মুখ, টানা টানা লম্বা চোখ, ছোট মানুষ এবং কি অসীম পিতৃভক্তি, সোনা যেন ওর কাছে সারাক্ষণ বৃষকেতু হয়ে আছে। গত রাতে অমলা চিকের আড়াল থেকে দেখেছে সোনা তার পাগল জ্যাঠামশাইয়ের পাশে বসেছিল আসরে। যাত্রা দেখতে দেখতে সে পাগল জ্যাঠামশাইয়ের হাঁটুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কি আশ্চর্য সেই মানুষ পাগল ঠাকুর, সারাক্ষণ শক্তভাবে মেরুদণ্ড সোজা করে বসেছিলেন। হাত পা নড়লেই সোনার ঘুম ভেঙে যাবে। আর অমলা দেখছিল ওদের পিসিরা অথবা কাকিমারা সবাই ফাঁকে ফাঁকে চুরি করে পাগল মানুষটাকে দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ঝাড় লণ্ঠনে তখন নানান রকমের লাল নীল আলো জ্বলছিল। গাড়িটা ক্রমে গাছের ছায়ায় নুড়ি বিছানো পথে বের হয়ে যাচ্ছে। ঘোড়ার পায়ে ক্লপ ক্লপ শব্দ হচ্ছে। দিঘির নিরিবিলি জলে কিছু পদ্মফুল ফুটে আছে। আর শরতের বিকেল মরে যাচ্ছে। নীল আকাশ, গাছের ফাঁকে ফাঁকে অজস্র মানুষ দেখা যাচ্ছে নদীর পাড়ে। সবাই ঠাকুর দেখতে বের হয়ে পড়েছে। অমলা কেমন বিরক্ত গলায় বলল, সোনাটা যে কি না। কেন, কি হয়েছে? ওকে দেখছি না কোথাও। অমলা দিঘির এপার থেকে ওপারের কাছারি বাড়ি লক্ষ্য রাখছে। মঠের সিঁড়িতে সে যদি একা বসে থাকে, অথবা ময়ূরের কিংবা হরিণের ঘরগুলি পার হয়ে সে যদি কুমিরের খাদে উঁকি দেয়, না, কোথাও গাছের ফাঁকে অথবা পাতার অজস্র বিন্দু বিন্দু জাফরি কাটা খোপের ভিতর সে সোনাকে আবিষ্কার করতে পারল না। তখন কমলা বলল, সোনা আর আমাদের কাছে আসবে না। এমন কথায় অমলার বুকটা কেঁপে উঠল। আসবে না কেন রে? ও রাগ করেছে। আমরা তো ওকে কিছু বলিনি। রাগ না করলে এমন হয়, আমাদের দেখলেই পালায়। অমলার যেন ঘাম দিয়ে জ্বর সেরে গেল। সোনা আবার কমলাকে বলে দেয়নি তো? এখন গাড়িটা নদীর পাড়ে এসে পড়েছে। দুই সাদা ঘোড়া গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তেমনি ক্লপ ক্লপ শব্দ ঘোড়ার পায়ে, তেমনি সূর্য অস্ত যাচ্ছে শীতলক্ষার পাড়ে, তেমনি মানুষজন গাড়ি দেখলেই দুপাশে দাঁড়িয়ে এই প্রতিমার মতো দুই বালিকাকে গড় করছে। রাস্তা একেবারে ফাঁকা। আজ এ পর্যন্তই। উপন্যাসের 49 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।